পাশাপাশি আন্দোলনে আহত হয়ে যেসব ভাই ও বোনেরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন রংপুর বিভাগীয় সমন্বয়কবৃন্দ। এই পর্যায়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। এজন্য সবাইকে দাঁড়িয়ে যাওয়ার অনুরোধ করছি। সময় শুরু হচ্ছে এখন। সুপ্রিয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 24-এর গণ অভ্যুত্থানের সহযোদ্ধাবৃন্দ, আহত ভাই এবং শহীদ পরিবারবর্গ যারা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা ও সালাম। অনুষ্ঠান শুরুতেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বিভাগীয় টিমের অন্যতম সমন্বয়ক আবু সাইদ লিওন ভাইকে সবার সূচনা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ যারা তাদের নিজের জীবনকে বাজি রেখে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, প্রথমে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই প্রোগ্রামটা ছিল সকাল 10টায়, বাট আপনারা জানেন যে আমরা রংপুর বিভাগীয় সফর করতেছি। প্রত্যেকটি জেলায় আমরা একদিন করে সময় দেওয়ার কারণে আমাদের সময়টা অনেক বেশি টাইট শিডিউলের মধ্যে পড়ে যাচ্ছে। আজকে এখানে এত লেট হওয়ার কারণে আমরা আমাদের রংপুর বিভাগীয় টিমের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই প্রোগ্রামের, আমাদের এই সফরের উদ্দেশ্য কি, আমরা কি চাই? আমাদের সফরের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সকল ভাই বোনেরা তাদের জীবন দিয়েছেন সেই সকল পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ, আমাদের যে আহত ভাই বোনেরা এখনও হসপিটালে আছে, যে ভাইটা আহত হওয়ার পরে তার ফ্যামিলি পরিবার এখন উপার্জন অক্ষম হয়ে গিয়েছে, সেই পরিবারটার খোঁজখবর নেওয়া, তাদের বিষয়ে মতামত নেওয়া, তাদের জন্য আমরা কি করতে পারলে ভালো হবে সে বিষয়ে ধারণা নেওয়া। সেই সাথে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের কাছে আমরা যে ফ্যাসিস্ট ব্যবস্থা বিলোপ করেছি, আমরা যে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা চাই, আমরা যে রাষ্ট্র সংস্কার চাই, দেশ পুনর্গঠন করতে চাই, সেই বার্তাটা পৌঁছে দেয়া এবং তাদের কাছ থেকে মতামত নেওয়া। আমরা জানি খুনি হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল তার অন্যতম একটা স্বর্গ ছিল এই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা আমরা মনে করি, কারণ আমরা শুনেছি 2009 সালের পর থেকেই এখানে শুধু অস্ত্রের ঝনঝনি, খুন, মারামারি এবং একটা শুধুমাত্র সংগঠনের আধিপত্য ছিল। আমরা এই সব লেজুর ভিত্তিক রাজনীতির পুরোটাই বিলোপ চাই। আমরা কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করবে এরকম একটা আমরা সিস্টেম চাই। এই সিস্টেমটাই হচ্ছে যে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ দেয়া। আর আমরা আরেকটা স্পিরিট, আমাদের গণ অভ্যুত্থানের যে একটা স্পিরিট, সেই স্পিরিটটা ছড়িয়ে দিতে এসেছে আপনাদের মাঝে, সেই স্পিরিটটাকে ধারণ করতে। কারণ আমরা দেখতেছি এখনও ফ্যাসিস্ট সহযোগীরা বিভিন্নভাবে আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশকে আবার সেই ফ্যাসিস্ট ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে। আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিট হবে আমরা প্রশ্ন করতে শিখব, আমরা প্রশ্ন করব এবং আমরা প্রত্যেকে সেই প্রশ্নের উত্তর নিব। আমরা এসেছি আপনাদের কাছে, প্রশ্ন করবেন, কাউকে ছাড় দিয়ে নয়। আমি জানতে চাই জানার অধিকার আমার আছে, সেই অধিকার দিতে হবে। আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমাদের ছাত্র জনতা বসিয়েছে,
এটা কোনো দলের না, এটা এককভাবে কেউ বসায়নি, এটা আমরা বসিয়েছি। এই সরকারের কাছে আমরা জবাবদিহি নিব। এই সরকার দেশের সংস্কারে কী কী করতেছে সেখানে আমরা মতামত দিচ্ছি কিনা, আমাদের সংস্কারগুলো হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা প্রশ্ন করব। সেই প্রশ্ন করার জন্যই আমাদের গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখার জন্যই আমাদের এই বিভাগীয় সফরগুলো, এবং সেই সাথে আপনাদের কাছ থেকে প্রস্তাবনা চাওয়াতেও আপনাদের মতামত নেওয়ার জন্য। সূচনা বক্তব্যের মাধ্যমে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আবু সাইদ লিওন ভাইকে তার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করার জন্য। আমার ভাগিনা রবি 4 তারিখে গুলিবিদ্ধ হয়েছে দিনাজপুর কাছারিতে। 4 তারিখ থেকে 5-7 তারিখ পর্যন্ত দিনাজপুর মেডিকেলেই ছিল, তারপরে চিকিৎসা হয় কেউ দেখে। এখান থেকে গিয়া রংপুরে গেল, ওখান থেকে গিয়া ঢাকায় গেল, ঢাকা থেকে এই 10 তারিখে ফেরত আবার ঢাকায় যাবে, মানে 15 দিন পর ডাক্তার যাইতে বলছে। রোগীকেও আমি নিয়ে এসছি এখানে, আপনারা দেখতে পারেন। এই ছেলেটার উপার্জন সব কিছু বন্ধ সংসারে। এবং আপনারা দেখেন আমাদের আর বলার তো কিছু নেই এখানে, আর নতুনভাবে কিছু বলতে চাচ্ছি না। 4 তারিখের যে বর্বরতা, মানে কি বলবো আর, এখানে সব কিছুকে হার মানে কাছাকাছি থেকে পুলিশ বলে গেছে। মানে অল্পর জন্য যদি ভুড়িটা বেড়ে গেছিল, আমাদের উকিল ভাইরা ওখান থেকে কাপড় বাঁধিয়ে মেডিকেলে ভর্তি হয়েছে। আমরা জানতে পারছি যে সন্ধ্যার পর ওখানে বারান্দায় পড়েছিল 4-5 2 দিন, কোনো চিকিৎসা হয়নি। 5-6 তারিখের পর থেকে একটা চিকিৎসা হয়েছে ওখানে। হওয়ার পর এখান থেকে রংপুরে রেফার করছে, রংপুরে 2 দিন থাকার পরে ঢাকায় রেফার করছে। ঢাকায় থেকে আসবে 23 দিন পরে রিলিজ দিল, আবার ডাক্তার 15 দিন পর যাইতে বলছে। এইভাবে আমাদের সন্তানদেরকে যেভাবে কাছাকাছি থেকে পুলিশরা গুলি করলো, এর কি বিচার হবে না? এর বিচার আমরা চাই। এই আহত পরিবারদের কোনো ভরণ পোষণ হবে না? আহত পরিবারদের কোনো সরকারিভাবে কিছু হবে না? এইটা দাবি আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের ডাক দিয়ে আমাদের সন্তানরা লাভে পড়ছে, সাভে পড়ছে। এবং 4 তারিখে আমিও পানি বিতরণ করছি টেকনিক্যালের গেটের ওখানে। আমি সন্ধ্যা করে খবর পাচ্ছি আমার ভাগিনা বলে। আমার এইটুকুই বলা, আর কোনো বলার নেই। আসসালামু আলাইকুম। দেখব। আর সরকার শুরুর দিনেই ঘোষণা করেছিল যে আহত এবং নিহতদের সমস্ত চিকিৎসা সরকার বহন করবে। এই বহন করাটা সরকার ঘোষণা করেছে। এখন আপনি যদি আহত পরিবার হয়ে থাকেন, আপনাকে যথাযথ মাধ্যমে গিয়ে যে হাসপাতালে আপনি যাচ্ছেন, আপনাকে গিয়ে এই মেসেজটি বলতে হবে যে আমি একজন 24-এর গণঅভ্যুত্থানের আহত ব্যক্তি। তাছাড়া তারা কিভাবে আপনার ফ্রি চিকিৎসা করবে? আগে আপনাকে তাকে বলতে হবে যে আমি 24-এর গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা, সম্মুখ সারির মানুষ, এবং আমি আহত হয়েছি। এই বার্তাটা যদি এখন দেওয়া হয় যে কোনো মেডিকেল সেন্টারে, সরকারি সমস্ত মেডিকেলগুলোতে, মেডিকেল কলেজ হাসপাতাল, বিভাগীয় 8টি শহরের হাসপাতাল এবং ঢাকা শহরের স্পেশালাইজড বিভিন্ন হাসপাতাল, তারা যদি সেখানে যায়, তাদের জন্য একদম সমস্ত কিছু, ওই যে আঙ্কেল বললেন যে উনি চিকিৎসা সেবা পেয়েছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছেন, এবং উনি বলেছেন যে রবিবার 4 তারিখ এবং 5 তারিখ উনি চিকিৎসা সেবা পান নাই, তার পরবর্তী সময়ে উনি পেয়েছেন। তো এই মেসেজটা সবার কাছে দিবেন। মিডিয়ার ভাইদেরকেও আমি বলি, যারা জানে না সবার কাছে পৌঁছাই দিবেন যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সরকারের পক্ষ থেকে চিকিৎসা সেবা ফ্রি, এবং যারা উপার্জনক্ষম ছিল এখন উপার্জন করতে পারছে না, এবং যারা এই আন্দোলনে নিজেদের ত্যাগ স্বীকার করেছেন, যারা তাদের পরিবারকে চালাতে পারছেন না, তাদের পুনর্বাসনের জন্য সরকার একটি ফাউন্ডেশন করেছে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ফাউন্ডেশনের সভাপতি। তো তার নেতৃত্বেই যেহেতু ফাউন্ডেশনটা হচ্ছে, সরকারের প্রধান হিসেবে যেহেতু আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রেখেছেন, ফাউন্ডেশনের উপরেও আস্থা রাখুন। ইনশাআল্লাহ যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, অবশ্যই সবাই আল্লাহর রহমতে পুনর্বাসিত হবে এবং খুব ভালোভাবে তাদের জীবন কাটাতে পারবেন বলে বিশ্বাস করি। আমরা এখন প্রশ্নোত্তরে যাব, মতামতে যাব। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 12 বর্ষের শিক্ষার্থী। বাংলাদেশের দুর্নীতির কথা যদি বলতে হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে কোনো না কোনোভাবে কোনো সরকারি কর্মকর্তা বা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারা এটার সাথে ইনক্লুডেড। তো এই সরকার কি এমন পদক্ষেপ নিবে বা কোনো কার্যক্রম পরিচালিত করবে কিনা যাতে প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়িকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা যায়। এরা যদি সৎ থাকে আমার বিশ্বাস যে বাংলাদেশ খুবই ভালোভাবে এগিয়ে যাবে এবং আমাদের দেশের যে উন্নয়ন কিংবা আইনের শিক্ষাক্রম প্রতিষ্ঠা জনমানুষের সরকারের প্রতি আস্থা এটা আমার মনে হয় যে বহুগুণে বেড়ে যাবে। তো এই পদক্ষেপটা মানে প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়ি স্বচ্ছতা এবং জবাবদিহিতার আন্ডারে থাকবে এরকম কোনো কার্যক্রম হাতে নিয়েছে কিনা বা নিয়ে জি ধন্যবাদ। আমার একটা কথা হচ্ছে কি যে আমরা এখন অনলাইন নির্ভর সবাই থাকি, তো অনলাইনে এমন কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা যেখানে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়ের কাছ থেকেই পাবো এবং তারা যে বাধ্য থাকবে এরকম কোনো আইন প্রণয়ন কিংবা এরকম কোনো অধ্যাদেশ জারি করা যেটাই বলেন এরকম কিছু যদি করা হয় আমার মনে হয় যে এটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। জি ভাই ধন্যবাদ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে বলবেন এবং সমাধানটা নিয়ে বলবেন। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের যে বিষয়টা আছে রাষ্ট্রের সমস্যা এবং সমাধান অর্থাৎ দুইটা বিষয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাশাপাশি রাষ্ট্র সংস্কার, সমস্যা সমাধান। আর একবার যে প্রশ্ন করবেন মতামত দিবেন, দ্বিতীয়বার সেটা নিয়ে প্রশ্ন করবেন না, নতুন কিছু বলবেন। ধন্যবাদ। বিভাগের শিক্ষার্থী, আমার প্রশ্নটা হচ্ছে যে ক্যাম্পাস রাজনীতি যে জুরিভিস্টিক রাজনীতি থাকবে কি থাকবে না এবং পুনরায় সম্পূর্ণ রাজনীতি মুক্ত করা হবে কিনা ক্যাম্পাসকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কতটুকু এবং কি কি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুবই ভালো প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি তানজিলা সিদ্দিকা, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, লেভেল 3 সেমিস্টার 2 স্টুডেন্ট। আমার হচ্ছে হাজী দানেশ সম্পর্কে একটা কথা কয়েকটা কথা বলার ছিল যে আমাদের ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি বা শিক্ষক রাজনীতি যে লেজর ভিত্তিক রাজনীতিগুলো আছে এই রাজনীতি মুক্ত আমাদের ক্যাম্পাসটা হতে হবে। আর সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমাদের সাধারণ স্টুডেন্ট সবাই ভোট করে, সেটা হচ্ছে আমাদের সেশন জট সম্ভবত সব থেকে বেশি। আমি 2020 সালে হাজী দানেশে ভর্তি হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমি 3rd ইয়ারের 2nd সেমিস্টারের স্টুডেন্ট। আমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু অলরেডি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে, ওরা একটা বিসিএস পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত 3rd ইয়ারের গণ্ডি পেরোতে পারিনি। তারপর হচ্ছে কি আমাদের গবেষণা মান এখনো যেহেতু অনেক টিচারই আমাদের গবেষণা করে যাচ্ছেন, কিন্তু আমাদের গবেষণা পর্যাপ্ত হচ্ছে না। আমি চাই এমন একটা বিশ্ববিদ্যালয় হোক যেখানে ছাত্র শিক্ষক সবাই নির্বিশেষে অনেক ভালোভাবে একটা গবেষণা করতে পারবে এবং আমাদের গবেষণা দিক দিয়ে আমাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আমি চাই এমন একটা বিশ্ববিদ্যালয় হবে যেখানে গবেষণার মান হবে অনেক উন্নত এবং যেটাতে ছাত্র শিক্ষক সবাইকে বাধ্যতামূলক গবেষণা করতে হবে। শিক্ষক নির্বাচন বা হচ্ছে কি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে কার সিজিপিএ কতটা বেশি সেটা নয়, কার যোগ্যতা কতটা বেশি, কার স্কিল কতটা ডেভেলপ এবং তার রিসার্চ স্কিল কতটুকু, সে কতটুকু অ্যাবিলিটির সাথে পাঠদান করতে পারে সে ব্যাপারটাতে একটু নজর দিতে হবে। মানে শিক্ষক থাকবে এমন যিনি পাঠদানে থাকবেন যে পাঠদান করতে পারবেন সাবলীলভাবে সুন্দরভাবে এবং যার ক্যারিয়ার থাকবে অনেক ভালো, রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকবে অনেক ভালো। এমন কোনো শিক্ষক আমরা চাই না যাদের সিজিপিএ হাই কিন্তু রিসার্চ ব্যাকগ্রাউন্ড খারাপ বা হচ্ছে যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড একেবারে ডেভেলপ নয় অথবা পাঠদানের জন্য তিনি অনেক বেশি স্কিলড নন। আসসালামু আলাইকুম ভাই, আমি মিমির রহমান, আপনাদের আমি প্রকৃতি স্বাগত। আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে একটু ন্যাশনাল টপিকে যেটা রাজনীতি দেশ। আওয়ামী লীগ সরকার যখন কোটা আন্দোলন ছিল, কোটা আন্দোলন পরবর্তী সময়ে যে মেসাকার সংগঠিত করছে সেটা 4 আগস্ট 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার করছে, ঠিক আছে। সেই আওয়ামী লীগ সরকারে শুধুমাত্র হাইকমান্ড না, তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগ সরকারের যত ন্যাশনাল ছিল সবগুলো গণতন্ত্রের সাথে ডাইরেক্টলি ইনভলভ এবং 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে যেই রকম গণহত্যা 2013 সালে শাহবাগে যেরকম গণহত্যা চালানোর পরে হাসিনা বলছে ওরা রং শেষ হয়েছিল,
সেই গণহত্যা 14 সালে চালাইছে, আবার 2021 সালে মোদী বিরোধী আন্দোলনেও চালাইছে, আমরা দেখছি। তো একটা দল আবার তারা তিনবার 2014, 18, 24-এর ভোট চুরি, ভোট ডাকাতি থেকে শুরু করে সব কিছু করছে। আপনার সময় 2 মিনিট ভাই। এই ধরনের রাজনৈতিক দলগুলোকে আমরা ছাত্র সমাজ কেন নিষিদ্ধের একমাত্র দাবি তুলি নাই? আর 2 নম্বর হচ্ছে সেই দাবি না তোলার পরেও আওয়ামী লীগের রানিং এমপি ছিল সাকিব, যিনি ক্রিকেটার, দেশের ক্রিকেটার হওয়ার পর থেকেও যখন দেশে কেউই থাকতে পারতেছে না, সবাইকে বিচারের আওতায় আনা হচ্ছে, তখনই আমাদের সমন্বয় ভাই আকিব ভাই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি থাকা অবস্থায় ওই দায়িত্বে সাকিব ভাই কেন চলতেছে আপনারা একটু প্লিজ নাই ভাই কি বলবেন? আসিফ ভাই আছে। তো ওই আসিফ ভাইয়ের দায়িত্ব থাকাকালীন আওয়ামী লীগের দোসর সাকিব কিভাবে খেলতেছে আমি সেটাই বুঝতে পারছি না, আপনারা একটু লক্ষ্য করবেন। আপনার আমি অ্যান্সারটা দিয়ে এক্সকিউজ মি। গণহত্যা 24-এর গণহত্যা যারা ঘটিয়েছে, যে দল করেছে, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা একমত হয়েছে যে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, যত লীগ আছে কেউ কোনো রাজনীতি করতে পারবেন না, সেটা ইউনিয়নে হোক আর রাজধানীতে হোক। গণহত্যার বিচার না হওয়ার পর্যন্ত কোনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। গণহত্যার বিচার হবে, এরপরে তারা যদি বিচারের রায় পাওয়ার পরে যেটা ফলাফল সেটা মানবে, এর আগে রাজনীতি করতে পারবে না। সেই সাথে একটা কথা বলি, আওয়ামী লীগের সহযোগী যারা ছিল, যারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, গণহত্যায় সহযোগিতা করেছে, মানুষের উপর নিপীড়ন চালানো সহযোগিতা, তাদের ব্যাপারেও বিচারের আওতায় আনা হচ্ছে, তাদেরও বিচার হবে। এই ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মধ্যে ভেদাভেদ করা যাবে না। ধন্যবাদ ভাই। পরবর্তী প্রশ্ন। আমি আজকে মতবিনিময় সভায় শ্রদ্ধাভরে সম্মান জানাতে চাই যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, ওনাদের সুস্থতা কামনা করছি। আমি কাজল সোরেন, ফিশারিজ ফ্যাকাল্টি 19 ব্যাচ। আমি একজন আদিবাসী শিক্ষার্থী এবং আমি যেটা বলতে চাই, যেটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে এজ এ আদিবাসী হিসাবে আমাদের উত্তরবঙ্গ সমতল আদিবাসী যারা আছে আমরা, যেটা এখন যে সরকার আছেন, যে আমাদের সমতল আদিবাসী নিয়ে অর্থাৎ উত্তরবঙ্গের আদিবাসী নিয়ে আপনাদের কি প্ল্যান বা কি পরিকল্পনা আছে, যে আমাদের নিয়ে আপনারা কি ভাবছেন, আমি এই প্রশ্নটা রাখতে চাই। সেই সঙ্গে আমরা জানি যে এখানে আমরা এই ইউনিভার্সিটিতেও এবং উত্তরবঙ্গে সাঁওতাল, উরাও সহ অনেক স্টুডেন্ট আছি, অনেক উপজাতি আছি। তাহলে আমাদের এই সরকারের আমাদের নিয়ে কথা বলবে এমন কোনো প্রতিনিধি নেই। মানে এখন যে সরকার আছে যে আমাদের নিয়ে কথা বলবে, সাধারণত আমাদের উত্তরবঙ্গের আদিবাসী নিয়ে কথা বলবে এমন কোনো প্রতিনিধি নেই। তাহলে আপনারা যারা আছেন যে আমাদের প্রতিনিধির ব্যাপারে, মানে উত্তরবঙ্গের আদিবাসীদের প্রতিনিধির ব্যাপারে আপনারা কি ভাবছেন, আমি এই প্রশ্নটা রাখবো। ধন্যবাদ।